আচ্ছা, আমরা তাহলে পড়ছিলাম প্রোটন নেমার পড়ছিলাম নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স, এবং গত ক্লাসে আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে স্পিন স্পিড স্প্লিটিং। অ্যাডজাসেন্ট প্রোটন, কিভাবে কোনো প্রোটনের পিককে স্প্লিট করে সেই থিওরিটা আমরা বুঝেছি। এবং মোদ্দা কথা কি, অ্যাডজাসেন্ট প্রোটনের সংখ্যা যদি হয় n, তাহলে n+1 এতগুলো পিকে স্প্লিট হবে। এটাই হচ্ছে কি মেন থিওরিটা, n+1 এতগুলো নাম্বার অফ পিকে স্প্লিট হবে। এবারে একটা প্রশ্ন সবার মনে হয়তো জাগতে পারে, সেটা গত ক্লাসে আমরা বলিনি, এই অ্যাডজাসেন্ট প্রোটন বলতে কি বোঝায়? অ্যাডজাসেন্ট প্রোটন বলতে মেনলি বোঝায় একটা মোদ্দা কথা হচ্ছে থ্রি বন্ড থিওরি। এইটা মোটামুটি ভাবে চলে যে এই পাশের কার্বনের কথা আমরা বলেছি, কিন্তু কার্বন বাদ দিয়েও অন্য কোনো অ্যাটম যদিও হয় মানে তাহলে কিন্তু হয়, মানে এই প্রোটনটার উপরে এ স্প্লিট করবে, ফলে এই দুটো প্রোটনের মধ্যে ডিসটেন্স কি আছে, এই একটা বন্ড, এই দুটো বন্ড, এই হচ্ছে তিনটে বন্ড। তাহলে প্রোটনগুলো যদি মোটামুটি 3 বন্ড ডিসটেন্সে থাকে, তবেই মেনলি কিন্তু এই স্পিন কাপলিংটা হয়। যেমন ধর আমরা ইথানলের ক্ষেত্রে বলেছি যে CH3CH2OH, তাহলে এই অ্যালকোহলিক প্রোটনও কিন্তু এর উপরে এফেক্ট করবে, বা এই প্রোটন এর উপরে এফেক্ট করবে, কারণ এদের মধ্যে বন্ড ডিফারেন্স 1 2 3, এই 3 বন্ড ডিফারেন্স। এটা ছাড়াও অ্যারোমেটিক সিস্টেম যদি হয়, তখন কিন্তু একটু দূরেরও এফেক্ট করতে পারে। মানে এই যদি আমার একটা অ্যারোমেটিক সিস্টেম হয়, তাহলে অর্থ প্রোটনের উপরে অর্থর মধ্যে বন্ড ডিসটেন্স হচ্ছে 3 বন্ড 1 2 3, কিন্তু মেটার সঙ্গে 3 4, প্যারার সঙ্গে 4 5, এই রকমই কি অ্যারোমেটিক সিস্টেমে অর্থ হাইড্রোজেনও কাপলিং করায়, মেটাও কাপলিং করায়, প্যারাও কাপলিং করায়, কিন্তু অর্থ কাপলিংটা অবভিয়াসলি যতটা স্ট্রং হবে, প্যারা কাপলিংটা ততটা স্ট্রং হবে, মানে মেটা কাপলিংটা ওর থেকে একটু দুর্বল হবে, আর প্যারা কাপলিংটা আরো একটু দুর্বল হবে। এইটা হচ্ছে গিয়ে বক্তব্য। এরপরে যেটা জানতে হবে যে হোয়াট ইজ কাপলিং কনস্ট্যান্ট। না, এই যে আমাদের স্প্লিট হচ্ছে, মানে কোনো পিক ভেঙে যে ডাবলেটে ভাঙছে, বা কোনো পিক ভেঙে যে ট্রিপলেট হচ্ছে, তাহলে যদি আমি ডাবলেটটার ছবিটা দেখি, এই যদি আমার একটা ডাবলেট পিক হয়, তাহলে এই দুটো পিকের মধ্যে যে গ্যাপ, এই দুটো পিকের মধ্যে যে ফ্রিকোয়েন্সির গ্যাপ ইন হার্জ, দ্যাট ইজ ইন হার্জ, ইট ইজ কল্ড কাপলিং কনস্ট্যান্ট। যদিও আবারও বলছি, তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে যে এনএমআর এর পিকের যে ভ্যালু, যে ইউনিট প্রাইমারিলি আসছিল কিসে, না ইন হার্জ, সেইটা কি ছিল না মেশিন ডিপেন্ডেন্ট হচ্ছিল, একে নরমালাইজড করা হলো কিসে, ডেল্টা ভ্যালু পিপিএম এ। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে একটা পার্টিকুলার পিক সে মনে করে এরকম জায়গাতে আসা উচিত, তাহলে এর মাঝখানের এই পয়েন্টটাই হচ্ছে তার করেসপন্ডিং ডেল্টা ভ্যালু ইন পিপিএম। এবারে যদি স্প্লিট করে, তাহলে এই পয়েন্ট থেকে ঠিক এদিকে স্প্লিট করবে। তার মানে এই রকমই যদি কোনো ডাবলেট আসে, এর মাঝখানের যে পয়েন্ট অ্যাকচুয়ালি সিমেট্রিক্যালি এই মিনটাকে, মানে এই দুটো পিকের মিন ভ্যালুটাই হবে গিয়ে এর অ্যাকচুয়ালি ডেল ভ্যালু। আর এই দুটো পিকের মধ্যে যে গ্যাপ ইন হার্জ, নট ইন ppm, that is called coupling constant Z,
যাকে বলা হয় জে দিয়ে এক্সপ্রেস করা হয়, জে কাপলিং কনস্ট্যান্টকে জে দিয়ে এক্সপ্রেস করা হয়, জে এক্সপ্রেসড ইন হার্টজ। ঠিক একই রকম ভাবে যদি এরকম কোন ট্রিপলেট পিক হয় তাহলে ট্রিপলেটের এই দুটোর মধ্যে গ্যাপ একই হয়, এটাকেই বলা হয় ওর কাপলিং কনস্ট্যান্ট বা জে ভ্যালু। এবং এর অ্যাকচুয়ালি যে ডেল্টা ভ্যালু, এই তিনটে পিকের মিন ভ্যালু মানে মাঝখানের যে পয়েন্টটা ওটাই গিয়ে হবে ওর ডেল ভ্যালু। তার মানে এনএমআর কে এইভাবে এক্সপ্রেস করা হবে, এই প্রোটনটা যেখানে রেজোনেট করেছে সে মনে কর 2.3 ppm, কমা দিয়ে বলবো যে ইজিক্যাল টু 8 হার্টজ এরকম করে, এবং এটা হচ্ছে গিয়ে কমা দিয়ে টি মানে হচ্ছে ট্রিপলেট। তার মানে এই পিকটা হবে ট্রিপলেট। তা এদের মধ্যে এই যে গ্যাপগুলো ওগুলো কত, 8 হার্টজ কাপলিং কনস্ট্যান্ট। তাহলে এনএমআর এর পিকের এইগুলো হচ্ছে গিয়ে বক্তব্য। তাহলে এবারে আমরা বলি যে অ্যারোমেটিক সিস্টেমের ক্ষেত্রে কি হয় না, অর্থ কাপলিংটা স্ট্রং হয়। অর্থ কাপলিং এর যে ভ্যালু হয় 7 থেকে 10 হার্টজ, মেটাটা ওর থেকে একটু কম হয়, এখান থেকে মেটাটা হয় 2 to 3 হার্টজ, আর প্যারাটা একদমও হয় কম, 0 থেকে 2 হার্টজ। এরকমই মোটামুটি কাপলিং কনস্ট্যান্ট গুলো হয়। বেশ, তাহলে এইটা গেল গিয়ে অর্থ মেটা প্যারার ক্ষেত্রে বক্তব্য। অ্যালকিনের ক্ষেত্রে সিস এবং ট্রান্স আইসোমারের একটা বিশাল গুরুত্ব আছে কাপলিং কনস্ট্যান্টে। ট্রান্স হাইড্রোজেনের মানে এই হাইড্রোজেনকে এই হাইড্রোজেন কাপল করবে, একে এ কাপল করবে, এইটা হচ্ছে ট্রান্স কাপলিং। ট্রান্স কাপলিং হয় 10 থেকে 16 হার্টজের মধ্যে, এটা হচ্ছে ট্রান্স কাপলিং। আর যদি সিস হয় ওই ভ্যালুটা হবে 5 থেকে 12 হার্টজ। ডিফারেন্ট বইতে ডিফারেন্ট ভ্যালু এরকম একটু একটু চেঞ্জ হতে পারে, কিন্তু মোদ্দা কথা হচ্ছে সিস কাপলিং এর যে ভ্যালু বা সিস কাপলিং এর কাপলিং কনস্ট্যান্টের ভ্যালু অনেক কম হয় দেন ট্রান্স কাপলিং। এই কথাটা আমাদের কিন্তু একটু বুঝে নিতে হবে। হলো? বেশ, এইবারে আমরা আসি কিছু পার্টিকুলার টার্ম। যেমন আমরা আগের দিন পড়েছি যে কেমিক্যাল ইকুইভ্যালেন্ট। কেমিক্যাল ইকুইভ্যালেন্ট বলতে আমরা কি বুঝেছি, কোন মলিকুলের যে সমস্ত প্রোটন সেম কেমিক্যাল শিফট ভ্যালু দেয় বা একই জায়গাতে রেজোনেট করে, দে আর কল্ড কেমিক্যালি ইকুইভ্যালেন্ট প্রোটন। তাহলে কি বলছি, যাদের কেমিক্যাল শিফট ভ্যালু একই হয় দে আর কল্ড কেমিক্যালি ইকুইভ্যালেন্ট। আবার যাদের কেমিক্যাল শিফট ভ্যালু সেম হয় না বা যারা ডিফারেন্ট ডেল ভ্যালুতে রেজোনেট করে দে আর কল্ড কেমিক্যালি নন ইকুইভ্যালেন্ট প্রোটন। এই কেমিক্যালি ইকুইভ্যালেন্ট কেমিক্যালি নন ইকুইভ্যালেন্ট আছে যেমন, তেমন একই রকম ভাবে ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট একটা ব্যাপার আছে এবং ম্যাগনেটিক্যালি নন ইকুইভ্যালেন্ট একটা ব্যাপার আছে। এই ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট কি আর ম্যাগনেটিক্যালি নন ইকুইভ্যালেন্ট বক্তব্যটা কি, এইটা একটু অন্যরকম। যে সমস্ত প্রোটন অন্য কোন প্রোটনের সাথে একই রকম ভাবে কাপল করে, আবার বলছি, যে সমস্ত প্রোটন অন্য কোন প্রোটনের সঙ্গে একই রকম ভাবে কাপলিং করে, দে আর কল্ড ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট। আর যারা অন্য প্রোটনের সাথে একই রকম ভাবে কাপলিং করে না, দে আর কল্ড ম্যাগনেটিক্যালি নন ইকুইভ্যালেন্ট। এখন বক্তব্য হচ্ছে খুব খুব পরিষ্কার কথা, ভালো করে মানে ব্যাপারটা শুনে রাখতে হবে।
আমরা এরকম একটা ইম্পর্টেন্ট স্টেটমেন্ট দেবো, যে সমস্ত প্রোটন ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট, যে সমস্ত প্রোটন ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট তারা কিন্তু অতি অবশ্যই কেমিক্যাল ইকুইভ্যালেন্ট, দে মাস্ট বি কেমিক্যাল ইকুইভ্যালেন্ট, এটা নিয়ে কোনো সন্দেহ থাকবে না। কিন্তু কেমিক্যালি ইকুইভ্যালেন্ট হলেই যে তারা ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট হবে এরকম কিন্তু কোনো গ্যারান্টি নেই। সেই এক্সাম্পলগুলোই আমাদের জানতে হবে, সেই পার্টিকুলার এক্সাম্পলগুলোই কিন্তু আমাদের জানতে হবে। বেশ, আমরা এক্সাম্পলে আসি। সব থেকে সহজতম এক্সাম্পল হচ্ছে, এটাই লোকে মুখস্থ করে, প্যারা ডাই সাবস্টিটিউটেড বেনজিন। প্যারা ডাই সাবস্টিটিউটেড বেনজিন, প্যারা ডাই সাবস্টিটিউটেড মানে এরকমই, এটা এক্স গ্রুপ, এটা ওয়াই গ্রুপ, মানে দুটো ডিফারেন্ট গ্রুপ। ধর একটা আছে গিয়ে নাইট্রো, এইটা মনে করে NH2, এটা মনে কর নাইট্রো, প্যারা নাইট্রো অ্যানিলিন। তাহলে এখানে দেখ, এই যে অ্যারোমেটিক চারটে প্রোটন, এটাকে বলবো HA, এটাকে বলবো HA প্রাইম, এটা HB, এটা HB প্রাইম, HA and HA প্রাইম এটা কিন্তু কেমিক্যালি ইকুইভ্যালেন্ট, কারণ এই দুটোর কেমিক্যাল স্পিড ভ্যালু সেম, বিকজ এদের ইলেকট্রনিক এনভায়রনমেন্ট কিন্তু হবে সমান। ঠিক সিমিলারলি HB আর HB প্রাইম দে অলসো আর কেমিক্যালি ইকুইভ্যালেন্ট, মানে এই দুটো প্রোটনও কেমিক্যালি ইকুইভ্যালেন্ট। কিন্তু HA প্রাইম এরা কিন্তু ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট নয়। তার কি কারণ? এই প্রোটনটা HA প্রাইমটা HB প্রাইমের সাথে অর্থ কাপলিং করবে, তাহলে HA প্রাইম HB প্রাইমের সাথে অর্থ কাপলিং করবে, যার ভ্যালু হবে 7 থেকে 10 হার্জ। কিন্তু HA HB প্রাইমের সঙ্গে প্যারা কাপলিং করবে, যার ভ্যালু খুবই কম, 0 থেকে 2 হার্জ। তাহলে ব্যাপারটাকে বোঝার চেষ্টা কর, এই প্রোটনটা এটার উপরে অর্থ কাপলিং করবে, যার ভ্যালুটা অনেক বেশি, 7 থেকে 10 হার্জ। কিন্তু HA এই প্রোটনটা HB প্রাইমের উপরে প্যারা কাপলিং করবে, যার ভ্যালুটা অত্যন্ত কম, 0 থেকে 2 হার্জ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই দুটো প্রোটন HA আর HA প্রাইম এরা কেমিক্যালি ইকুইভ্যালেন্ট হওয়া সত্ত্বেও এরা কিন্তু অন্য একটা থার্ড প্রোটনের সঙ্গে একই রকম ভাবে কাপলিং করছে না, ফলে এরা ম্যাগনেটিক্যালি নন ইকুইভ্যালেন্ট, ম্যাগনেটিক্যালি নন ইকুইভ্যালেন্ট। ঠিক একই রকম ভাবে এই দুটো প্রোটন HB আর HB প্রাইম এরা কেমিক্যালি ইকুইভ্যালেন্ট, কিন্তু এরা অন্য একটা থার্ড প্রোটন ধর HA বা HA প্রাইমের উপরে এ অর্থ কাপলিং করবে, কিন্তু এ করবে প্যারা কাপলিং, ফলে এরাও ম্যাগনেটিক্যালি নন ইকুইভ্যালেন্ট, এরাও ম্যাগনেটিক্যালি নন ইকুইভ্যালেন্ট। এইটাই হচ্ছে গিয়ে বক্তব্য, যে কিছু ক্ষেত্রে কেমিক্যালি ইকুইভ্যালেন্ট মানেই যে ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তাহলে কিন্তু উল্টোটা সত্যি, ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট যদি হয়, মানে কোনো প্রোটন যদি অন্য কোনো থার্ড প্রোটনের সাথে একই রকম ভাবে কাপলিং করে, তারা অতি অবশ্যই কেমিক্যালি ইকুইভ্যালেন্ট, এ নিয়ে কোনো যে দ্বিধাদ্বন্দ্ব কিন্তু নেই। এরকমই আরো একটা পার্টিকুলার কেস একটু জেনে রাখ। এই ধরনের মলিকিউল, মনে করে X CH2CH2Y, এরকম 1,2 ডাইসাবস্টিটিউটেড ইথিলিন, 1,2 ডাইসাবস্টিটিউটেড ইথিলিন, এখানে এই দুটো প্রোটন কেমিক্যালি ইকুইভ্যালেন্ট, এই দুটো প্রোটনও কেমিক্যালি ইকুইভ্যালেন্ট, কিন্তু এরা এই দুটো প্রোটন ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট নয়। সেটা কিভাবে প্রমাণ হবে?
না এই মলিকুলটার সবথেকে স্টেবল কনফর্মার হবে কি না নিউম্যানে অ্যান্টি কনফর্মার যদি এর ড্র করি তাহলে এই রকমই দেখতে লাগবে। এই এটা মনে করে x, এটা দিলাম এইচ, এটা দিলাম এইচ এ প্রাইম, এটা লিখলাম y, তাহলে এটা হবে এইচ বি, এটা লিখলাম এইচ বি প্রাইম। তাহলে এই মলিকুলের এটাই হচ্ছে স্টেবল কনফর্মার। ঠিক সিমিলারলি দেখ এইচ এ আর এইচ এ প্রাইম এরা কেমিক্যালি ইকুইভ্যালেন্ট, কিন্তু এই প্রোটনটা এইচ এ এইচ বি এর সাথে বচে আছে, ফলে এ এর সাথে যেভাবে কাপলিং করবে এইচ এ প্রাইমটা এইচ বি এর সাথে একদম অ্যান্টিতে আছে, সে কিন্তু একদম অন্যভাবে কাপলিং করবে বা সেই কাপলিংটা অনেক কম হবে, সেই কাপলিং এর এফেক্টটা অনেক কম হবে। ফলে এইচ এ প্রাইম এরা কিন্তু ম্যাগনেটিক্যালি নন ইকুইভ্যালেন্ট। সিমিলারলি এইচ বি আর এইচ বি প্রাইম এরা কেমিক্যালি ইকুইভ্যালেন্ট, কিন্তু এরা ম্যাগনেটিক্যালি নন ইকুইভ্যালেন্ট, কারণ এরা থার্ড প্রোটন এটার সঙ্গে এ বচে আছে বলে যত ভালো কাপলিং করবে, এ অ্যান্টিতে আছে বলে একদমই কম কাপলিংটা হবে, খুব কম লেভেলে কাপলিংটা হবে। তাহলে এইটা গেল গিয়ে কেমিক্যালি ইকুইভ্যালেন্ট এবং ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট এই ব্যাপারটা কি, এই সম্বন্ধে আমরা একটা মোটামুটি ধারণা করতে পারলাম। এরপরে দেখ আমরা কিছু কমন মলিকুলের স্প্লিটিং প্যাটার্ন সম্বন্ধে একটু আমরা কথাবার্তা বলব, এবং সেই কথাবার্তা বলতে গিয়ে একটা কনসেপ্ট আমাদের এই লেভেলে আন্ডার গ্রাজুয়েট মানে লেভেলে জেনে ফেলাটা খুবই জরুরি। সেই কনসেপ্টটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আচ্ছা ধর আমরা প্রথম একটা মলিকুলের এক্সাম্পল নেই, যে মলিকুলটা মনে কর এইরকম, যে CH3 CH Cl COH এরকম একটা মলিকুল, তাহলে 2-chloro-propanoic অ্যাসিড। প্রথম কনসেপ্টটা কি? প্রথম কনসেপ্টটা হচ্ছে গিয়ে আমরা কথাটা আগে একবার বলেছি যখন আমরা NMR সলভেন্ট করি, কি সেই কনসেপ্টটা না প্রোটন NMR ইজ কোয়ান্টিটেটিভ, প্রোটন NMR ইজ কোয়ান্টিটেটিভ, এই কথাটার মানে কোয়ান্টিটেটিভ এর সঙ্গে অন্য একটা কথা কি জড়িয়ে আছে না কোয়ালিটেটিভ। তাহলে কোয়ান্টিটেটিভ সম্বন্ধে মোটামুটি তোদের একটা ধারণা আছে যে অ্যাকচুয়াল কোয়ান্টিটি মেজার করা যাবে, সেই কথাটাই হচ্ছে কোয়ান্টিটেটিভ। এখন আমি প্রথমে বলি এই মলিকুলে কত রকমের কেমিক্যালি ইকুইভ্যালেন্ট প্রোটন আছে এবং তাদের মোটামুটি কোন জায়গাতে রেজোনেট করতে পারে মোটামুটি একটা আইডিয়া থাকতে হবে। মোটামুটি একদম এক্সাক্ট ভ্যালু মুখস্থ নয়, ওই ডেল্টা স্কেল সম্বন্ধে একটা ধারণা রাখতে হবে এবং তারা কোন জায়গাতে রেজোনেট করতে পারে সে সম্বন্ধে একটা মোটামুটি ধারণা থাকতে হবে। আচ্ছা প্রথমে দেখ এই তিনটে প্রোটন CH3 এরা একটা সেট, মানে এই তিনটে প্রোটন কেমিক্যালি ইকুইভ্যালেন্ট। এই যে CH এই হাইড্রোজেনটা একটা জায়গাতে আসবে আর এই কার্বক্সিলিক অ্যাসিড একটা জায়গাতে আসবে। মোটামুটি আমরা যদি প্রথমে এরকম করে একটা স্কেল ড্র করি, কিসের স্কেল না ডেল্টা ইন ppm, এই যে অ্যাসিড এই হাইড্রোজেন আসে মোটামুটি 12 ppm, তাহলে এখানে একটা পিক পাবো 12 ppm, তাহলে 12 ppm এ একটা পিক পেলাম, এটা 0, এটা 6, তাহলে এটা হবে 3, এটা 9, এটা হবে 1 2 4 5 7 8 9। এবারে NMR এ কিরকম পিক আসে দেখ, খুব ইন্টারেস্টিং দেখ। তাহলে এবারে এটা কার জন্য গেল না CO2H এর প্রোটনের পিক এখানে আসবে। নেক্সট
এই CH এর কাছে স্ট্রং ইলেকট্রোনেগেটিভ একটা ক্লোরিন আছে এবং এর পাশে আবার একটা কার্বক্সিলিক অ্যাসিড আছে যেও কিনা স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। ফলে এই দুটো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের জন্য এই এইচটা হাইলি ডিসিল্টেড, মোটামুটি ধর ও 5 এর কাছে আসবে, এরকম করে 5 এর রেঞ্জে আসবে। তাহলে এ কে হলো CH। আমি এখন কোনো স্প্লিটিং প্যাটার্নে আসছি না, শুধু বোঝাতে যাচ্ছি যে কটা পিক আসবে এবং কোন রিজিয়নে আসবে। এবারে এই মিথাইল এ কোথায় আসবে? এই 1 এর কাছে আসবে, এই। তাহলে এটা হয়ে গেল কার? CH3। তাহলে এই মলিকুলে এরকম করে 3 রকমের কেমিক্যালি ইকুইভ্যালেন্ট আছে প্রোটন বলে 3 জায়গাতে পিক আসবে। এরপরে এখন থেকে এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে, একটা এনএমআরে মলিকুলের এই পিকগুলোর সঙ্গে আরো দুটো অ্যাটলিস্ট অ্যাডিশনাল পিক আসবে। তারা কে? 1 নম্বর হচ্ছে TMS, টেট্রামিথাইল সিলেন, তার পিকটা আসবে 0-তে। তাহলে এখানে একটা পিক আসবে, সেটা কার? TMS, যেটা কিনা আমার ইন্টারনাল স্ট্যান্ডার্ড। ক্লাস কে আসবে? এখানে CdCl3 দেওয়া হয়েছে অ্যাজ এ সলভেন্ট। এবারে একটু এই কথাতে আসতে হবে, CdCl3 যতই আমরা এই সলভেন্টটা তৈরি করার চেষ্টা করি না কেন, 100% তৈরি করা যাবে না। CdCl3 কোত্থেকে তো মানে তৈরি করতে হয়? ক্লোরোফর্ম থেকে। এই সলভেন্টটা মনে কর আমি বললাম 99% পিওর, তাহলে বাকি 0.01% ইমপিওর। সেই ইমপিওর মানে কে? না, কে আছে? এর মধ্যে অল্প একটু ক্লোরোফর্ম আছে। সেই ক্লোরোফর্মের যে এইচ, এই পিক আসে 7 এর কাছে, এরকম একটা পিক আসবে। আর এই লাইনগুলোকে জুড়ে দে, এরকমই একটা এনএমআর দেখতে আসে। তাহলে এইটা কার পিক? আমরা এটাকে বলি সলভেন্টের পিক। সমস্ত এনএমআর এর সলভেন্টের পিক আসবেই আসবে। এইটা কার পিক? না, ইন্টারনাল স্ট্যান্ডার্ড TMS 0-তে পিক আসবে। এইবারে যে কথাটা আমাদের একটু বিশ্লেষণ করতে হবে যে প্রোটন এনএমআর ইজ কোয়ান্টিটেটিভ, তার মানেটা কি? তার মানেটা হচ্ছে গিয়ে যে এই এনএমআর স্পেকট্রাটা পুরোপুরি কম্পিউটারের সফটওয়্যারের সাহায্যে অ্যানালিসিস করা হয়। সফটওয়্যারের সাহায্যে অ্যানালিসিস করা হয়, নট ম্যানুয়ালি। কি করা হয়? প্রত্যেকটা পিকের একটা ইন্টিগ্রেশন করতে হয়। পিকের ইন্টিগ্রেশন করে কি করা হয়? এরিয়া আন্ডার দা কার্ভ। কথাটা ভালো করে শুন, এরিয়া আন্ডার দা কার্ভ মানে এই যে এনএমআর এর পিকটা, একে এরকম করে ইন্টিগ্রেশন করা হয়, করে এই পিকটার আন্ডারে কতটা এরিয়া আছে সেটাকে সফটওয়্যার ক্যালকুলেট করতে পারে। আমরা পারবো না, ম্যানুয়ালি পারবো না, কম্পিউটার পারবে যে এই পিকটার আন্ডারে কতটা এরিয়া আছে। তাহলে আমি যদি সফটওয়্যারকে কমান্ড দেই, তুমি এইটার আন্ডারে কতটা আছে এরিয়া ক্যালকুলেট করো, সিমিলারলি এই পিকটার আন্ডারে কতটা আছে এরিয়া ক্যালকুলেট করো, এই পিকটার আন্ডারে কতটা এরিয়া আছে ক্যালকুলেট করো। তাহলে উই হ্যাভ টু ক্যালকুলেট area under the curve of that peak by software through integration করে আমরা এই তিনটে পিকের আন্ডারে যে এরিয়াটা মানে পাবো, তার যদি রিলেটিভ রেশিও করি, কি পাবো? সেই রিলেটিভ রেশিওটা হবে নাম্বার অফ প্রোটনের সঙ্গে সমান। মানে কার্বক্সিলিক অ্যাসিডের একটা প্রোটন আছে,
CH এর এখানেও একটা প্রোটন আছে, কিন্তু মিথাইলে তিনটে প্রোটন আছে, তাহলে এদের রেশিও কি 1:1:3। তাহলে এই যে এই এরিয়া এই তিনটের এরিয়ার রেশিও হবে 1:1:3 মোটামুটি, এক্স্যাক্টলি নয়, হয়তো হবে 1:1:2.98 বা হবে 1:1:3.10 এরকমই, বা which means these three area under the curve well tolerated, ম্যাচ করে গেল, কটা প্রোটন আছে তা মানে তাদের সঙ্গে ম্যাচ করে গেল। আপাতত এইটুকুই জান, এটাকেই বলা হয় প্রোটন এনএমআর ইজ কোয়ান্টিটেটিভ, মানে প্রোটন এনএমআর কে ড্র করে সফটওয়্যারের সাহায্যে ওই পিকগুলোর ইন্টিগ্রেশন করলে ওই পিকগুলোর আন্ডারে রিলেটিভ কটা প্রোটন আছে, এক্সাক্ট নাম্বার কিন্তু আমরা পাবো না, রিলেটিভ পাবো। মানে এইটাকে আমি যদি বলি তুমি এইটার আন্ডারে যতটা এরিয়া আছে তাকে 1 হিসাবে ধরো, তাহলে ও বলবে এটাও 1, এটা হবে 3। কিন্তু সফটওয়্যার বলতে পারবে না যে এখানে তিনটে প্রোটন আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। ওকে কোনো একটাকে বলতে হবে আমাকে যে তুমি এইটাকে 1 বলে ধরো, তাহলে ওইটার সাপেক্ষে বাকিগুলো কত সেইটা তুমি বলো। এই কথাটা ভালো করে কিন্তু বুঝতে হবে। বেশ, তাহলে এইটার সঙ্গে কিন্তু স্পিন কাপলিং বা পিক স্প্লিটিং এর কোনো সম্পর্ক কিন্তু নেই। আমি কিন্তু এখনো স্প্লিটিং এর মধ্যে আসছি না। এবারে চিন্তা কর, আমরা এনএমআর সলভেন্টের যে কথাটা বলেছিলাম, এইখানে সেই কথাটা ধারণাটা একদম ক্লিয়ার হয়ে যাবে। আমরা এনএমআর যখন করা হয় যে কম্পাউন্ডটা, সেটা মনে কর ম্যাক্সিমাম 5 mg নেওয়া হয়, কিন্তু যে সলভেন্টটা নেওয়া হয় সেটা অ্যাটলিস্ট 0.5 ml নেওয়া হয়, যেটাকে বলা হয় 500 মাইক্রোলিটার বা 600-700 মাইক্রোলিটারে নেওয়া হয়। তাহলে মানে চিন্তা কর, এই 5 mg মলিকুলের মধ্যে, 5 mg কম্পাউন্ডের মধ্যে এই মলিকুলের সংখ্যা কত, সেই মলিকুলের সংখ্যার সাপেক্ষে তাহলে এই প্রোটনের সংখ্যা কত। আর 500 মাইক্রোলিটার যদি আমি পিওর ক্লোরোফর্ম নেই, সেই ক্লোরোফর্মের মলিকুলের সংখ্যা কত গুণ বেশি হবে তার কোনো ধারণাই নেই। মানে 5 mg এর সাপেক্ষে 500 মাইক্রোলিটারটা হিউজ বেশি। ফলে 5 mg তে এই মলিকুলের সংখ্যা যা হবে, 500 মাইক্রোলিটার ক্লোরোফর্মে এই মলিকুলের সংখ্যা অনেক গুণ বেশি হবে। ফলে এই মলিকুলের এই প্রোটনটার মানে সাপেক্ষে ক্লোরোফর্মে এই প্রোটনের সংখ্যা অনেক বেশি হবে। ফলে টোটাল মলিকুলটাও ম্যাটার করছে। তাহলে ওখানে এই প্রোটনের টোটাল নাম্বারের সঙ্গে এই প্রোটনের টোটাল নাম্বারের রেশিও করলে সে হয়তো, এটা যদি হয় 1, এ হয়তো হবে 2000 কি 5000। ফলে এই সলভেন্টের পিকটা তখন এরকমই গাছের মতো উঠে যাবে। ফলে সফটওয়্যারে শুধু ওই পিকটাকেই দেখতে পাবো, এই মলিকুলের পিকগুলোকে আর দেখা যাবে না। সেই জন্যই কি করা হয় না, ওই ক্লোরোফর্ম সলভেন্ট না নিয়ে আমরা ডিউটোরিয়েটেড সলভেন্ট নিই, যে ডিউটোরিয়েটেড সলভেন্টে হাইড্রোজেনের বদলে ডিউটোরিয়াম আছে। প্রোটন এনএমআর স্কেলে ডয়টোরিয়াম রেজোনেট করে না, ফলে ওর পিক আসে না। কিন্তু ওর মধ্যে যে সামান্যতম ক্ষুদ্রাতি ক্ষুদ্র ইম্পিউরিটি হিসাবে ক্লোরোফর্ম থেকে গেছে, সেই ক্লোরোফর্মের যে অল্প একটু এইচ, তার জন্য একটা ছোট্ট ক্ষুদ্রাতি ক্ষুদ্র পিক আসে, যেটাকে আমরা দেখেই বুঝতে পারবি। কারণ ক্লোরোফর্মের পিক আসে 7.2 ppm। আমরা যারা
আস্তে আস্তে এই সম্বন্ধে বুঝে যাব। একটা স্পেকট্রা দেখলেই বুঝতে পারবো 7.2-তে একটা ছোট্ট পিক মানে ইট বিলংস টু দ্য সলভেন্ট ক্লোরোফর্ম which present as a impurity in CdCl3 CdCl3-তে যে কিনা ইম্পিউরিটি হিসাবে আছে। আর টিএমএসটাও এত কম পরিমাণে দেওয়া হয়, ওরও 12টা প্রোটন একটা ছোট্ট পিক দেয় যে কিনা জিরোতে, ওটা নিয়ে কোনো প্রবলেম নেই, বিকজ আমরা জানি জিরোতে টিএমএসই আসবে। তাহলে এইটা গেল গিয়ে কনসেপ্ট যে হোয়াট ইজ কল্ড প্রোটন এনএমআর ইজ কোয়ান্টিটেটিভ। প্রোটন এনএমআর কোয়ান্টিটেটিভ বলতে কি বোঝায়, তাহলে এইটার দ্বারা আমরা বুঝে ফেললাম। বেশ, তাহলে সব কিছুকে মুছে দিয়ে এই মলিকুলটার এবারে যদি অ্যাকচুয়াল এনএমআর স্পেকট্রা আমরা ড্র করতে চাই, সেই স্পেকট্রাটা কি মানে কিরকমই আসবে উইথ স্প্লিটিং প্যাটার্ন, সেইটা এবারে আমাদের একটু জেনে ফেলতে হবে। তাহলে কি আছে দেখ, এই প্রোটনটাকে এই CH3 কে এর পাশে একটা প্রোটন আছে, এ স্প্লিট করবে, একটা স্প্লিট করা মানে n+1 যদি পরে রুলে এটা হবে ডাবলেট, যেটাকে সংক্ষেপে ডি দিয়ে এক্সপ্রেস করা হয়। এই প্রোটনটাকে এই যে CH3 এর পরে CHCl তারপরে C ডবল বন্ড OH, এই প্রোটনটাকে শুধু এই পাশের তিনটে প্রোটন স্প্লিট করবে, এই হাইড্রোজেন করবে না, ও 3 বন্ডেরও বেশি দূরে আছে, ফলে ওর স্প্লিটিং এখানে হবে না। তাহলে এই 3+1 মানে 4, তার মানে কিউ বা কোয়াড্রেট হবে। আর এই যে প্রোটনটা একে কেউ করবে না স্প্লিট, ফলে ও হবে সিংলেট। তাহলে এখন স্প্লিটিং প্যাটার্ন সহ যে আসবে সেটা এই যদি হয় 12, 6, এই হবে 0, এই 3, এই 5, এই 2, 1, এই 7, 12তে একটা সিংলেট এরকম, তারপরে 7-এ একটা ছোট্ট সলভেন্টের পিক, 5-এ CH এর কাছে হবে গিয়ে এরকম করে আসবে গিয়ে আমার কোয়াড্রেট, 1-এ আসবে গিয়ে আমার এরকম করে আসবে আমার গিয়ে ডাবলেট, এই ডাবলেট, এই আমার টিএমএস। এই রকমই স্প্লিটিং প্যাটার্নটা হবে। এনএমআর স্পেকট্রা শুড লুক লাইক দিস। তাহলে এইটা হলো গিয়ে টিএমএস এর 0, এটা CH3 এর জন্য ডাবলেট, এটা CH এর কোয়াড্রেট, আর এটা CO2H এর সিংলেট, আর এইটা হচ্ছে CHCl3 বা সলভেন্টের পিক বা সলভেন্টের পিক। তাহলে এইভাবেই কিন্তু আমাদের এনএমআর স্পেকট্রা গুলো মোটামুটি দেখতে হয়, দে লুক লাইক দিস। এবারে ধর আরেকটা মলিকুল CH3 CH2 Br, CH3 CH2 Br, তাহলে কি হবে? এবারে এখানেও উচিত বলা, এইটাকে ইন্টিগ্রেশন করলে এটাকে ইন্টিগ্রেশন করলে এটাকে ইন্টিগ্রেশন করলে এটা হবে 1 1, এটা হবে 3, মানে রিলেটিভ রেশিও করলে। এবারে এই যে মলিকুলটার ক্ষেত্রে তাহলে এইটা একটা ইকুইভ্যালেন্ট, এই তিনটে, এই দুটো কেমিক্যাল ইকুইভ্যালেন্ট, এই 2 একে স্প্লিট করলে হবে ট্রিপলেট, এই 3 একে স্প্লিট করলে হবে কোয়াড্রেট। তাহলে এদের মধ্যে এর পাশে যেহেতু ব্রোমিন আছে, তাহলে এই প্রোটনটা বেশি ডিসিলেট হবে। তাহলে মোটামুটি কি হবে 0, আমি যদি এখানে মোটামুটি 4 পর্যন্ত নিই তাহলেই আমার মোটামুটি এই ব্যাপারটা কমপ্লিট হয়ে যাবে। এগুলো এক্সপেরিয়েন্স যে ডিপেন্ডেন্ট, এই মিথাইলটা আসবে 1-এর কাছে, ব্রোমিন আছে বলে এটা মোটামুটি ওই 3-এর কাছে আসবে। তাহলে এইটা আসবে কোয়াড্রেট, এই
এই আর এ আসবে কি আমার ট্রিপলেট এই এইটা হচ্ছে টিএমএস। আর এখানে 7 এর কাছে কি আসবে 4 5 6 7 এর কাছে একটা ছোট্ট সলভেন্টের পিক আসবে। তাহলে এর প্রোটন এনএমআর এরকমই হবে। এইটা হবে কি আমার CH2 কোয়াড্রেট, এটা CH3 ট্রিপলেট। এই দুটো পিকের আমি যদি রিলেটিভ ইন্টিগ্রেশন করি তাহলে এটা 2:3 হবে বা হবে 1:1.5 এরকমই হবে। আবার বলছি এরকম ভাবার কোনো কারণ নেই যে এটাকে বোধহয় ইন্টিগ্রেশন করলে 2 দেখাবে, এটাকে ইন্টিগ্রেশন করলে বোধহয় 3 দেখাবে, এরকমই কিন্তু নয়। একে ইন্টিগ্রেশন করে আমি যদি বলি তুমি এইটাকে 2 ধরো তবেই ও এটাকে 3 দেখাবে। আমি যদি একে বলি তুমি এটাকে দেখাও 1, ও একে দেখাবে 1.5। আমি যদি একে বলি তুমি একে যে 20 দেখাও, ও একে দেখাবে 30। এইরকমই পুরো ব্যাপারটা কিন্তু রিলেটিভ। এই হচ্ছে গিয়ে বক্তব্য। এবারে এরকম একটা দেখ মলিকুল Cl CH2 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 Cl, এরকম একটা মলিকুল দেখ। তাহলে কি এখানে এই CH2 এই CH2 এরা কিন্তু কেমিক্যালি ইকুইভ্যালেন্ট। তাহলে এই 4টে প্রোটন কেমিক্যালি ইকুইভ্যালেন্ট। এই যে দুটো প্রোটন এরা কিন্তু কেমিক্যালি ইকুইভ্যালেন্ট নয়। তাহলে এখানে 2 সেটস অফ কেমিক্যালি ইকুইভ্যালেন্ট, এই 2 2 4 আর এই 2। এবারে কি রকম ভাবে স্প্লিট হবে না দেখ, সেই স্প্লিটিং প্যাটার্ন হচ্ছে এই মাঝখানের যে 2 একে ভাঙবে এপাশের দুটো এপাশের দুটো, তাহলে 4 + 1 মানে 5টা পিক পাবে। কিন্তু একে ভাঙবে এর পাশের 2, ফলে 2 + 1 সমান কি হবে ট্রিপলেট। তাহলে যার পাশে ক্লোরিন আছে সে একটু মোর কি হবে ডিসিলেট, তাহলে এরকম আসবে 0 1 2 3 4। ক্লোরিনের পাশে আছে মানে ও 3.5 রেঞ্জে আসবে, কি আসবে ট্রিপলেট এই। তারপরে মাঝখানেরটা সে ওই 1.5 এর কাছে মোটামুটি আসবে, 5টা পিকে ভাগ হবে। 5টা পিকে মানে এই রকমই এই 5টা পিকের এরকমই স্প্লিটিং প্যাটার্নটা হবে। এইটার কি রেশিও হবে তোরা সেটা করে নিবি, খুব সহজ। তাহলে এই একটাকে ভাঙলে প্রথমে এই 2 হাফ হাফ, তাকে ভাঙলে এই রকমই হবে, তাকে ভাঙলে এই রকমই হবে, আবার একটা ভাঙলে এই। তাহলে এই 5টা। এবারে এটা এক ধরে হাফ হাফ করতে 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 যাবি, দিয়ে এই 5টা পিকের রিলেটিভ ইন্টেন্সিটি কি হবে তোরা সেটা বুঝতে পেরে যাবে। হলো? তাহলে এইটাই হচ্ছে গিয়ে এইভাবেই এনএমআর এর মোটামুটি স্প্লিটিং প্যাটার্ন সম্বন্ধে ধারণা করা যেতে পারে। আর একটা যদি আমরা আজকে एग्जांपल দেখাই, যে ধর এরকম একটা মলিকিউল আছে, আর এরকম CH Cl Cl CH2 CH Cl Cl। তাহলে দেখ এখানে এই দুটো ইকুইভ্যালেন্ট, এই দুটো ইকুইভ্যালেন্ট। তাহলে এই দুটোকে পাশের দুটো ভাঙলে 2 + 1 কি হবে ট্রিপলেট। একে পাশের 2 + 1 এ কি হবে এও আসবে ট্রিপলেট। তাহলে দুটোই ট্রিপলেট, কিন্তু এর ভ্যালুটা অনেক বেশি আসবে, দুটো ক্লোরিন আছে। ফলে এই দুটোর মধ্যে স্প্লিটিং প্যাটার্নের যেমন পার্থক্য, ভ্যালুরও পার্থক্য। 0 1 2 3 4 5 4-এর বেশিতে আসবে। এই একটা ট্রিপলেট আর ওরকম 1.5 2 এর মাঝে একটা ট্রিপলেট, এটাও ট্রিপলেট এটাও ট্রিপলেট। এটা কার CH
এটা কার CH2। তাহলে আমাদের দুটো ধারণা করতে হবে, মোটামুটি কোন প্রোটন কোন জায়গাতে কোন ডেল ভ্যালুতে রেজোনেট করে সে সম্বন্ধে ধারণা করতে হবে, আবার কার স্প্লিটিং প্যাটার্ন কেমন হবে সেই সম্বন্ধেও একটা ধারণা। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করলাম। আমরা অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস আজকে পড়লাম। কি সেগুলো না, আমরা কেমিক্যাল ইকুইভ্যালেন্টের সঙ্গে ম্যাগনেটিক ইকুইভ্যালেন্টের কি সম্পর্ক সেইটা পড়লাম। না, ম্যাগনেটিক ইকুইভ্যালেন্ট কি, যারা একই রকম ভাবে থার্ড প্রোটনের সাথে কাপলিং করে তারাই হচ্ছে ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট। যারা ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট হয় তারা কেমিক্যালি ইকুইভ্যালেন্ট হবেই হবে, কিন্তু কেমিক্যালি ইকুইভ্যালেন্ট হলেই যে ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট হবে তার কোনো মানে নেই। তার আমরা এক্সাম্পল কি পড়লাম, প্যারাডাই সাবস্টিটিউটেড বেনজিন আর 1,2-ডাই ডিফারেন্টলি সাবস্টিটিউটেড ইথেন, তার আমরা পড়লাম। বেশ, আর এটা তো অবভিয়াসলি যে কেমিক্যালি যদি নন ইকুইভ্যালেন্ট হয়, কেমিক্যালি নন ইকুইভ্যালেন্ট, তারা তো ম্যাগনেটিক্যালি নন ইকুইভ্যালেন্ট হবে, এ নিয়ে আর কোনো দ্বিমত নেই। এইটা বললাম। আর কি বললাম, কাপলিং কনস্ট্যান্ট। এই কাপলিং যেভাবে ব্রেক করে, সেই যে পিকের ওই ছোট পিকের মধ্যে যে গ্যাপ ইন হার্জ, দ্যাট ইজ কল্ড কাপলিং কনস্ট্যান্ট। দ্যাট ইজ কল্ড মানে কাপলিং কনস্ট্যান্ট। সিস আর ট্রান্স অ্যালকিনের ক্ষেত্রে ট্রান্সের কাপলিং কনস্ট্যান্টের ভ্যালু বেশি হয় দেন সিস। এইভাবে সিস ট্রান্স আইসোমারকে কিন্তু ডিস্টিংগুইশ করা যায় অনলি বাই কাপলিং কনস্ট্যান্ট। বেশ, এইটা আমরা পড়লাম। নেক্সট আমরা আর কি পড়লাম, প্রোটন এনএমআর কোয়ান্টিটেটিভ বলতে আমরা কি বুঝি। তাহলে প্রোটন এনএমআর এর পিককে ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশনের এরিয়া আন্ডার দ্য কার্ভ, সেই এরিয়ার রিলেটিভ রেশিও নাম্বার অফ প্রোটনের সঙ্গে সমান হয়। একেই বলা হয় প্রোটন এনএমআর ইজ কোয়ান্টিটেটিভ। সেই জন্যই প্রোটনেটেড সলভেন্ট যেমন ব্যবহার করার বদলে ডিউটোরিয়েটেড সলভেন্ট যেমন ব্যবহার করা হয়। কোনো ডিউটোরিয়েটেড সলভেন্ট 100% তৈরি করা সম্ভব নয়, তার মধ্যে অতি অবশ্যই ইম্পিউরিটি থাকবে। সেই ইম্পিউরিটিটা কি না, ওই সলভেন্টের প্রোটনেটেড ভার্সন। CdCl3 তে ক্লোরোফর্ম থাকবে অল্প একটু হলেও, তার একটু পিক পাওয়া যাবে। সমস্ত এনএমআর যে সলভেন্টে করা হয় সেই সলভেন্টের প্রোটনেটেড ভার্সনের ইম্পিউরিটির পিক অল্প একটু হলে পাওয়া যায়। এইটা আমরা পড়লাম। আর কি পড়লাম, কিছু পার্টিকুলার অফ মলিকুলের কিভাবে স্প্লিটিং প্যাটার্ন, তার কোথায় কি আসে, কে শিল্ডেড কে ডিশিল্ডেড, এই সম্বন্ধে পড়লাম। তাহলে আমরা মোটামুটি ম্যাক্সিমাম আন্ডার গ্রাজুয়েটের যা পড়ার সেটা কমপ্লিট করে ফেললাম। আর একটাই ক্লাস আমরা করাবো, সেখানে এক্সচেঞ্জ, প্রোটন এক্সচেঞ্জ বলতে কি বোঝায় পড়বো আমরা, আর কিছু অ্যারোমেটিক সিস্টেমের কীরকম এনএমআর হয়, কি প্যাটার্ন হয় সেই সম্বন্ধে আমরা পড়বো। আর কিছু পার্টিকুলার ফাংশনাল গ্রুপের পাশের প্রোটনের ভ্যালুগুলো কি রেঞ্জে আসে একটু মনে রাখার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানেই থাকবে।